এখানে স্বাভাবিক একটি বিভ্রম। সকলকে স্বাগত জানাচ্ছি প্রেতপক্ষের 368 নম্বর এপিসোডে। আশা করি তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো। আর আজকে মঙ্গলবার রাত 10টা বেজে গেছে। তোমরা সকলে হেডফোন কানে লাগিয়ে প্রস্তুত হয়ে গেছো ভয় পাওয়ার জন্যে। আজকের এপিসোডে থাকছে একটাই ঘটনা। যিনি ঘটনা পাঠিয়েছেন তিনি তার নাম প্রকাশে অনিচ্ছুক, তবে তাতে আমাদের কোনো অসুবিধে নেই। যিনি ঘটনা পাঠিয়েছেন তিনি একটা দুর্ধর্ষ ঘটনা পাঠিয়েছেন আমাদের, যার প্রত্যেকটা লাইন তোমরা আজকে এনজয় করবে, ভয় পাবে, সেরকমটাই বিশ্বাস রাখছি। বেশি দেরি না করে চলে যাচ্ছি আজকের প্রেতপক্ষের 368 নম্বর এপিসোডের ঘটনায়। কুয়াশার গ্রাম দারুলিয়া। এই ঘটনা আমি নিজে দেখিনি, কিন্তু এমন কিছু ঘটনা থাকে যেগুলো না দেখলেও আজীবন মানুষকে তাড়া করে বেড়ায়। কারণ সেই ঘটনাগুলো আসে এমন কিছু বিশ্বাসযোগ্য মানুষের মুখ থেকে। বাস্তব জায়গার নাম ধরে এমন সময়ের কথা তারা বলে যায় যা অস্বীকার করা অত্যন্ত কঠিন। দারুলিয়া গ্রাম ঠিক তেমনই একটা নাম। নারায়ণগঞ্জের কাঞ্চনবাজার পেরোলেই পেছনের দিকে একটা কাঁচা পাকা রাস্তা, দুপাশে শিরীষ আর কাঁঠাল গাছ। বর্ষায় রাস্তা কর্দমাক্ত হয়ে যায় আর শীতে যেন ধোঁয়ায় ঢাকা। তাই তো ঘটনার শুরুতেই বললাম কুয়াশার গ্রাম দারুলিয়া। খুব বড় গ্রাম নয়। বাজারের কোলাহল শেষ হতেই যেন সেই গ্রামে নেমে আসে এক অদ্ভুত নীরবতা। ডিসেম্বর মাস, দারুলিয়ায় প্রচণ্ড শীত পড়েছে। আবহাওয়া একেবারে অন্যরকম। দিনের বেলার শীত যেমনই হোক, রাত নামলেই কুয়াশা এমনভাবে নামে যে হাত বাড়ালেও নিজের আঙুল দেখা যায় না। বিশেষ করে ভোর 4টের থেকে 6টা। তখন গ্রামের লোকজন ঘরের দরজা খুলতেও ভয় পায়, কারণ এই সময়টাকে তারা বলে অশরীরীর সময়। সময়টা ঠিক যেন মানুষের নয়। এই দারুলিয়াতেই একসময় থাকতেন আমার মামা কামাল হোসেন। বয়স তখন 40 ছুঁই ছুঁই। ঢাকায় কাজ করতেন, মাঝে মাঝে আসতেন আত্মীয় স্বজনদের সঙ্গে দেখা করতে। এই ঘটনাগুলো আমি প্রথম শুনি তারই মুখে। তিনি প্রায়ই বলতেন কুয়াশা যে এত ভয়ঙ্কর হতে পারে তা আগে জানতাম না। দারুলিয়ার শীত আমাকে সেটা শিখিয়েছে। তারপর মামা আসল ঘটনা শুরু করলেন। ঘটনাটা শুরু করছি। যে সময়ের কথা বলছি তখন ডিসেম্বরের শেষ দিক। ইংরেজি নতুন বছর আসতে আর কটা দিন বাকি। গ্রামে উৎসবের আমেজ, কারণ পাশের বাড়ির ছেলে রুহুল আমিন দুবাই থেকে এসছে ছুটি নিয়ে। অনেকদিন পর দেশে ফিরেছে। তার বিয়ে ঠিক হয়েছে। বিয়ের তারিখ সামনে, তাই বাড়িতে রীতিমতো হুলুস্থুল। রুহুলদের বাড়ি আমাদের বাড়ির পাশেই। বড় উঠোন, সামনে খোলা জায়গা। সন্ধ্যা হলেই লাইট জ্বলছে। বাড়ির একমাত্র ছেলে, তাই আয়োজনও জবরদস্ত। সন্ধ্যা হলেই লাইট জ্বলছে, মাইকে গান বাজছে, লোকেরা স্টেজ বানাচ্ছে, কেউ প্যান্ডেল বাঁধছে। মামা কামালও সেই বিয়ের দাওয়াতে এসেছিলেন। তিনি বলেছিলেন বাড়িটার পরিবেশটাই ছিল আলাদা। এত হাসি, এত আলো, তার মধ্যে কেউ ভাবতেও পারেনি যে এরপরে কি ঘটতে চলেছে। রুহুলের চাচাতো বোন শিমু এই বাড়ির সবার চোখের মণি। মেয়ে তরুণী, প্রাণবন্ত, সারাক্ষণ হাসি খুশি। রান্নাঘর থেকে উঠোন ছুটে বেড়াচ্ছে। অবশ্যই কাজে। কখনো প্লেটে খাবার দিচ্ছে, কখনো চা বানাচ্ছে, আবার কখনো গান বাজানো ছেলেদের সঙ্গে হাসি ঠাট্টা। শীতের রাত হলেও শিমুর গায়ে ভারী কোনো শাল ছিল না। শুধু একটা পাতলা চাদর কাঁধে এদিক ওদিক দৌড়ে যাচ্ছে। কাজের ফাঁকে বাইরে এসে সে দাঁড়াতো, কুয়াশার মধ্যে তাকিয়ে থাকতো আর বলতো, আহা, কুয়াশা দেখেই কেমন যেন লাগে। ছোট মেয়ের পাগলামি আর কি। এমনিতেই কুয়াশা জিনিসটা বেশ অদ্ভুত নয় কি? ঘটনাটা ঘটে রাত 10:30টার দিকে। ঘরের ভেতরে মেয়েরা গল্প করছে, উঠোনে পুরুষেরা কাজ করছে। এমন সময় শিমুর ঘর থেকে একটা অদ্ভুত শব্দ ভেসে আসে। চিৎকার বলা যায় না, আবার কোনো জোরালো আওয়াজও নয়। একটা চাপা কণ্ঠ, যেন কেউ ডাকতে গিয়েও পারছে না। প্রথমে কেউ গুরুত্ব দেয়নি, কারণ গ্রামের বাড়িতে তো নানান রকম শব্দ হয়। কেউ হাঁক দেয়, কেউ হেঁচকি তোলে, কেউ হেসে ওঠে। এমনিতেই অনুষ্ঠান বাড়ি। কিন্তু মিনিট 5 পর যখন শিমুকে আর দেখা যাচ্ছিল না, তখন এক মহিলা দরজার দিকে এগিয়ে যায় আর গিয়ে ডাকে, শিমু, শিমু। শিমু কোনো উত্তর দেয় না। দরজা ঠেলে খুলতেই সবার বুক কেঁপে ওঠে। শিমু খাটের উপর চিত হয়ে পড়ে আছে। চোখ অল্প খোলা, ঠোঁট কাঁপছে।
মনে হচ্ছিল সে কিছু বলার চেষ্টা করছে, কিন্তু শব্দ বের হচ্ছে না মুখ দিয়ে। বাড়িতে হইচই শুরু হয়ে গেল। কেউ জল আনছে, কেউ বাতাস করছে। সেই রাতেই গ্রামের ডাক্তারকে ডাকা হলো, কিন্তু ডাক্তার আসতে আসতে সব শেষ। ডাক্তার এসে শুধু মাথা নাড়ল, বলল হার্ট অ্যাটাক। ডাক্তার ডেথ সার্টিফিকেট লিখে দিল। পোস্টমর্টমের কোনো কথাই উঠল না, কেননা এরকম কোনো বিষয় কারোর মাথাতেই আসেনি। বাড়ির মেয়ে বাড়িতেই মরেছে, গ্রামের সকলের পরিচিত মেয়ে। সেই শীতের রাতে ডাক্তারের লিখে দেওয়া সার্টিফিকেট, ডাক্তারের কথাই তখন সবাই মেনে নিল। কিন্তু মামা বলেছিলেন ডাক্তারের কথা ঠিক মনে হয়নি তার। শিমুর মুখে অদ্ভুত একটা ভাব ছিল। রাতেই শিমুর দেহ দাফনের ব্যবস্থা হলো। বাড়ির সবাই বলল দেরি করা ঠিক না। কবরস্থানের দিকে যখন লাশ নিয়ে যাওয়া হচ্ছিল তখন ঘন কুয়াশা নেমেছে, সামনে কিছুই দেখা যাচ্ছে না। লোকজন বলছিল আল্লাহ, আজকে কুয়াশাটা যেন বড্ড বেশি। মামা বলেছিলেন লাশের সামনে হাঁটছিলাম, কিন্তু মনে হচ্ছিল আমরা যেন যন্ত্রচালিতের মতো চলছি, জানি না ঠিক কোথায় যাচ্ছি। এমন একটা ঘোরের মধ্যে ছিলাম সকলে। লাশ দাফনের সময় অদ্ভুত একটা ঠান্ডা হাওয়া বইছিল বাইরে। এমন শীতে সেই ঠান্ডা বাতাস যেন হাড় কাঁপিয়ে দিচ্ছে। শিমুকে দফন করার পর সকলে বাড়িতে ফেরে। এদিকে রুহুলের বিয়ে স্থগিত, গান থেমে গেল, লাইট নিভে গেল। দারুলিয়া গ্রাম এক অদ্ভুত নীরবতায় ঢেকে গেল। কিন্তু ঠিক পরের রাতেই প্রথম বোঝা গেল সবকিছু শেষ হয়নি। রাত গভীর, প্রায় 12টা। রুহুলদের বাড়ির উঠোনে তখন প্যান্ডেল ঝুলছে। কয়েকজন যুবক বসে গল্প করছিল। শীতের জন্য আগুন জ্বালিয়েছিল তারা। হঠাৎ গ্রামের একটা বাচ্চা ছেলে হুড়মুড়িয়ে এসে বলল, স্কুলের মাঠের দিকে একটা সাদা শাল পরা মেয়ে দাঁড়িয়ে আছে। সবাই ওর কথায় হেসে উঠল আর বলল, আরে পাগল, কুয়াশার মধ্যে কি দেখেছিস? ধুর, ঘরে যা। বাচ্চাটা জেদ ধরে বলল, না না, সত্যি বলছি, আমি যা দেখেছি তাই বললাম। কিছুক্ষণ পর আরেকজন ছেলে এসে সে একই কথা বলল। তারপর আরেকজন। আমার মামা সেখানেই উপস্থিত ছিলেন। এই কথা শুনে তার বুকের ভেতর কেমন একটা মোচড় দিয়ে গেল। তিনি বলেছিলেন, একই কথা 3 জন আলাদা মানুষ বললে সেটা বিশ্বাস করতেই হয়। তিনি নিজেই উঠলেন, মাথায় টুপি, গায়ে জ্যাকেট, আর এগোলেন স্কুলের মাঠের দিকে। কাঞ্চনবাজারের স্কুল লাগোয়া মাঠ, পাশে এক পুরনো কাঁঠাল গাছ। কুয়াশার ভেতর গাছটার একটু সামনে সত্যিই একজন দাঁড়িয়ে আছে। সাদা শাল গায়ে, মাথা নিচু, চুল সামনে ঝুলে, দূর থেকে দেখতে ঠিক শিমুর মতো। মামা আর এক পাও এগোননি। তার মনে হয়েছিল যে সামনে দাঁড়িয়ে আছে সে মানুষ হলে নড়ত, কিন্তু সে একেবারে পাথরের মতো দাঁড়িয়ে আছে। একজন বৃদ্ধ সেই সময় কাছে এসে বলল, এসেছে, ও আবার ফিরেছে। ওই নতুন দাফন করা মেয়েটা, আত্মা এখনো রাস্তা খুঁজে বেড়াচ্ছে, তাই ও ঘুরে বেড়াচ্ছে এদিক ওদিক। সেই দিন রাতে আর কেউ ঘুমোতে পারেনি। মামা বলেছিলেন ওটা শুধু শুরু ছিল, ঘটনা তো ঠিক মতো শুরুই হয়নি। দারুলিয়ার সেই রাতের পর থেকেই এক অদ্ভুত নিয়ম শুরু হয়ে গেল। সন্ধ্যের পরে লোকে আর বাড়ির বাইরে বের হতো না। কেউ কিছু দেখলেও মুখ খুলতো না। সবার মধ্যে একটা ভয় কাজ করছিল। শিমুর মৃত্যুর 2 দিন পরের দিন সকালটা কেমন যেন চুপচাপ। সারা গ্রাম একেবারে নিস্তব্ধ হয়ে গেছে। হাটে লোক কম, চায়ের দোকানে ভিড় কম, কথাও কম। যে বিয়ে নিয়ে এত হইচই হচ্ছিল তার কোনো চিহ্নই নেই। শুধু ঝুলে থাকে প্যান্ডেল আর নিভে যাওয়া লাইট। সবচেয়ে আশ্চর্যের বিষয়, কেউ শিমুর কথা তুললেই পাশের লোক কথা ঘুরিয়ে দিচ্ছিল। সেই দিন সন্ধেবেলাও শোনা গেল 3-4 জন নাকি আবার শিমুকে দেখেছে। তাদের মধ্যে ছিল এক বৃদ্ধ, এক যুবক, এক স্কুল পড়ুয়া ছেলে। 3 জনেই আলাদা করে বলেছে স্কুলের মাঠের পাশেই দাঁড়িয়ে থাকতে দেখেছিল তারা। একই বর্ণনা, সাদা শাল, ঝুলে থাকা চুল, একেবারে পাথরের মতো দাঁড়িয়ে আছে একটা মেয়ে। মামা কামালের মাথার ভেতর একটাই প্রশ্ন ঘুরছিল, এক জায়গায় এক চেহারা, এটা কাকতালীয় হতে পারে? সেই দিন রাতে কুয়াশা আরো ঘন হয়ে নামল গ্রামের ওপর।
রাত 8টার পর থেকে চারিদিক যেন সাদা ধবধবে, গাছ, খুঁটি, বাড়ি সব মিলিয়ে যাচ্ছিল। রুহুলদের বাড়ির উঠোনে আগুন জ্বালানো হলো। লোকজন গাদাগাদি করে বসে থাকলো সেইখানে, কেউ একা বের হচ্ছিল না বাড়ি থেকে। হঠাৎ রাত প্রায় 11টার দিকে একজন দৌড়ে এলো। তার নাম রহিম, কলেজে পড়ে, শহরে যাতায়াত করে, গ্রামের কুসংস্কারে খুব একটা বিশ্বাস করে না। সে হাঁপাতে হাঁপাতে এসে বলল, আমি দেখেছি। সবাই তাকিয়ে রইল রহিমের দিকে আর জিজ্ঞাসা করলো, কাকে দেখেছ? রহিম বলল, ওই মেয়েটা, আমি বাজার থেকে ফিরছিলাম, স্কুল মাঠের কাছাকাছি যেতেই দেখি একদম আমার সামনে দাঁড়িয়ে আছে। ওখানে উপস্থিত একজন জিজ্ঞাসা করলো, তুই কাছে গিয়েছিলি? রহিম মাথা নাড়ল, বলল, না, সে তার সামনে যায়নি। রহিম বলল, সেই মেয়েটির গায়ের শালটা কুয়াশায় ভিজে গিয়ে গায়ে লেপটেছিল। রহিম কাঁপতে কাঁপতে বলল, ওর চোখ খোলা ছিল, আমার দিকে তাকিয়েছিল সে। তারপর 2-3 জন মিলে রহিমকে বাড়িতে দিয়ে আসে। তার মানে গ্রামে অনেকজনই শিমুকে দেখেছে, কিন্তু সেটাও কি সম্ভব? এরপর আরও লোকজন রুহুলদের বাড়িতে বলে গেল তারা নাকি শিমুকে দেখেছে। কেউ দেখেছে পুকুরের দক্ষিণ পারে, কেউ স্কুলের মাঠে, কেউ কাঁচা রাস্তার মোড়ে। জায়গা বদলালেও চেহারার বর্ণনা এক। সবচেয়ে অদ্ভুত বিষয়, যে দেখেছে সে পরের দিন অসুস্থ বোধ করছে। জ্বর না, ব্যথা না, শুধু একটা চাপা ভয় আর বুকের ভেতর অস্বস্তি। সেই রহিম বলে ছেলেটা বহুদিন ভুগেছিল, চোখের নিচে কালি, খাবার খেলেও যেন স্বাদ পাচ্ছে না মুখে। তার মা বলেছিল তার ছেলে ঘুমের মধ্যে মাঝে মাঝেই চমকে চমকে ওঠে। শিমু মারা যাওয়ার পর 4র্থ দিনের ঘটনাটা ছিল সবচেয়ে ভয়ঙ্কর। ভোর প্রায় 5:30, ফজরের আজান তখনও হয়নি। রুহুলের বাবা হাফিজ সালিম বাড়ি থেকে বেরিয়েছেন অজু করতে। স্কুল মাঠের পাশ দিয়ে তাকে যেতে হবে। কুয়াশা এমন যে নিজের পা দেখা যাচ্ছে না। হঠাৎ কিছু দূর গিয়ে সালিম সাহেব দেখতে পেলেন ঘন কুয়াশার মধ্যে তার সামনে একটা ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে, ঠিক তার 1 হাত দূরে। তিনি পরিষ্কার বুঝতে পারলেন সেটি একটি মেয়ে, সাদা শাল জড়ানো, চুল ছড়িয়ে, একদম নড়ছে না। সালিম সাহেব ভাবলেন, এই এত ভোরে কোনো মেয়ে এখানে দাঁড়িয়ে থাকবে কেন? মেয়েটা মাথা তুলল আর তিনি দেখেই বুঝলেন এ আর কেউ নয়, এ শিমু। চোখ দুটো অস্বাভাবিক, ঠোঁট সামান্য ফাঁক। শিমুর মুখটা কি বিভৎস লাগছে। সালিম সাহেব আর 1 সেকেন্ডও সেখানে দাঁড়াননি। ঊর্ধ্বশ্বাসে দৌড়ে বাড়িতে ফিরে আসেন তিনি। বাড়িতে ঢুকেই তিনি বলে উঠলেন, ও ফিরে এসেছে, ও ফিরে এসেছে, সেই জন্যই গ্রামের লোক ওকে দেখতে পাচ্ছে। এই কথার পর আর কোনো সন্দেহই থাকলো না। গ্রামের সবাই একত্রিত হয়ে সিদ্ধান্ত নিলেন, সঙ্গে সঙ্গে ইমামকেও ডাকা হলো। ইমাম সাহেব সব শুনে বললেন, মৃত্যুর সময় বা দাফনে যদি কোনো ভুল থাকে আত্মা কষ্ট পায়। লাশ গোসলের সময় কি কোনো ভুল ত্রুটি হয়েছিল? ইমাম সাহেবের কথা শুনে গ্রামের লোকেদের মাথায় এই কথা ঢুকে গেল, দাফনের সময় কোনো ভুল ত্রুটি রয়ে যাওয়ায় এইসব ঘটনা ঘটছে। শিমু শান্তি পায়নি, তাইও ফিরে ফিরে আসছে আর সকলকে দেখা দিচ্ছে। রাত নামল, কুয়াশা আবার ঘন। কবরস্থানের দিকে সমস্ত গ্রামের লোকজন হেঁটে যাচ্ছে, কারণ সবাই মিলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে কবর খুঁড়ে শিমুর দেহ তোলা হবে। তবে কবরস্থানে ঢোকার আগেই সবাই থমকে দাঁড়ালো। দারুলিয়ার কবরস্থানটা এমনিতেই ভয়ের জায়গা। চারিদিকে বাবলা গাছ, মাঝখানে উঁচু নিচু মাটি, আর রাত নামলেই একটা অদ্ভুত গন্ধ পাওয়া যায়। সেই রাতে কুয়াশা এত ঘন ছিল যে সেখানে উপস্থিত লোকেরা একে অপরের মুখ ঠিকভাবে দেখতে পাচ্ছিল না। ইমাম সাহেব এত লোককে কবরস্থানে আসতে মানা করলেন। 10-12 জন লোক মিলে কবরস্থানে ঢুকলো। তার মধ্যে ছিলেন হাফেজ সালিম, কামাল মামা আর রুহুলদের বাড়ির আরো 5-6 জন। কেউ কথা বলছিল না। শিমুর কবরটার কাছে পৌঁছাতে সবাই দেখল মাটি এখনো সম্পূর্ণ বসেনি। নতুন কবরের একটা অদ্ভুত বৈশিষ্ট্য থাকে, একটা আলাদা গন্ধ, ভেজা আর ভারী। ইমাম সাহেব নিচু গলায় বললেন, বিসমিল্লাহ। তারপর তিনি মন্ত্র পড়া শুরু করলেন আর 2 জন কোদাল ধরল।
প্রথম কোদালের ঘা পড়তেই সবাই স্পষ্ট করে শুনল ধপ করে একটা শব্দটা হতেই যেন কুয়াশার মধ্যে সেই শব্দের কম্পন মিলিয়ে যায়। অল্প সময়ের মধ্যেই কফিনের ওপরের কাঠ দেখা গেল। সেখানে উপস্থিত সবাই একে অপরের মুখের দিকে তাকালো। কফিনের ঢাকনা খোলা। ইমাম সাহেব কাঁপা গলায় কোরআনের আয়াত পড়তে শুরু করলেন। ঢাকনাটা তোলা হলো। সেই মুহূর্তে কুয়াশার ভেতর দিয়ে হালকা একটা হাওয়া বয়ে গেল, আর সঙ্গে সবার নাকে এলো এক অদ্ভুত গন্ধ। কফিনের ভেতরে যা দেখা গেল, শিমু শুয়ে আছে, শরীরে কোনো পচন নেই, মুখ শান্ত, ঠোঁট সামান্য গোলাপি, কিন্তু চোখ দুটো আধখোলা। একজন চাপা গলায় বলল, চোখ তো বন্ধ করে দেওয়া হয়েছিল। হঠাৎ শিমুর মাথার পাশ থেকে একটা শব্দ হলো, খস খস শব্দ। সবাই চিৎকার করতে গিয়েও পারল না, কারণ তখনই তারা দেখল শিমুর ডান হাতের আঙুলগুলো সামান্য নড়ে উঠল কি, তারপরেই থেমে যায়। সেখানে উপস্থিত সকলের মধ্যে একজন সেই দৃশ্য দেখে ভয় পালিয়ে যায়। ইমাম সাহেব আমার মামাকে বলেছিলেন, কিছু আত্মা মৃত্যুর পরও বুঝতে পারে না যে সে মারা গেছে। গ্রামের বয়স্ক একজন ইমাম সাহেবকে বললেন, কফিনের মধ্যে মৃতদেহটা চোখ খোলা অবস্থায় মনে হচ্ছিল সে আমাদের দেখছে। সেখানে উপস্থিত একজন হঠাৎ চিৎকার করে উঠল, ও বাবা, ওরে বাবারে, কি দেখলাম গো। সবাই জিজ্ঞাসা করল, কি ব্যাপার? সে বলে উঠল, শিমুর ঠোঁট কেঁপে উঠেছে। ইমাম সাহেব দ্রুত সিদ্ধান্ত নিল। তিনি চিৎকার করে বললেন, ঢাকো, লাশ ঢাকো। কোনো নিয়ম মানা হলো না। যেমন পারা যায় ঢাকনা বন্ধ করে গর্তে লাশ নামিয়ে আবার মাটি চাপা দেওয়া শুরু হলো। সবকিছু শেষ হওয়ার পর ইমাম সাহেব বললেন, কালী শহর থেকে আমার পরিচিত একজন হুজুরকে ডেকে আনতে হবে। এটা আমার সামর্থ্যের বাইরে, কিছু তো একটা গন্ডগোল অবশ্যই রয়েছে। কবরস্থান থেকে বাড়ি ফেরার পথে কোনো লোক কারোর সাথে কথা বলেনি, পেছনে তাকানোর সাহস কারো হয়নি। তবু কামাল মামা পরে বলেছিলেন যে তিনি নাকি বুঝতে পেরেছিলেন কেউ তাদের পেছনে দাঁড়িয়েছিল। সেই দিন সেখানে উপস্থিত সকলে বুঝেছিল যে শিমু শুধু দেখা দিচ্ছে না, তার অতৃপ্ত প্রেতাত্মা ইহজগতে ফিরতে চাইছে। পরের দিন সকালে বিকট এক চিৎকারের আওয়াজে গ্রামের লোকের ঘুম ভাঙে। রহিমের মা উঠোনের মাঝখানে বসে তার নিজের চুল ছিঁড়ছিলেন। রহিম সারা রাত ঘুমায়নি। ভোরের দিকে সে চিৎকার করে উঠে বসে, ওর হাত ধরে কেউ নাকি টেনেছে। সবাই ছুটে আসে। হাতে কোনো দাগ নেই, কোনো ব্যথা নেই, শুধু তার ডান কবজিটা বরফের মতো ঠান্ডা। এই খবর ছড়িয়ে পড়তেই আর সন্দেহ রইল না যে এবার অশরীরী শুধু দেখাই দিচ্ছে না, নির্যাতনও শুরু করেছে। পরের দিন সকালেই হুজুরের আগমন হয়। নাম মৌলানা ইসমাইল কাদরি। মাঝবয়সী, চোখে ভারী দৃষ্টি, কথা কম বলেন। তিনি যখন গ্রামে এসে ঢুকলেন, ইমাম সাহেব জিজ্ঞাসা করলেন, কবরের কাছে যাবেন কি? তিনি বললেন, কবর আমি দেখব না। সেখানে উপস্থিত সবাই অবাক হলো। যদি কবরই না দেখেন বুঝবেন কি? তিনি শান্ত গলায় বললেন, আমি যা দেখার সেটা মানুষের ভেতর দেখব। তিনি আদেশ দিলেন গ্রামের সবাইকে রুহুলদের বাড়ির উঠোনে একত্রিত হতে। সবাই এসে পৌঁছানোর পর হুজুর চোখ বুলিয়ে দেখলেন একে একে। তারপর সরাসরি প্রশ্ন করলেন, মেয়েটা মরার সময় কি কাউকে ডেকেছিল? এই প্রশ্নে সবাই চুপ। রুহুলের মা ধীরে ধীরে বললেন, হ্যাঁ, সেই রাতে একটা চাপা গোঙানির শব্দ এসেছিল শিমুর ঘর থেকে। হুজুর বললেন, ও খুব ভয় পেয়ে মারা গেছে। হুজুর এরপর যে কথাটা বললেন তা কেউ ভাবতেও পারেনি। তিনি বললেন, এটা আত্মহত্যা নয়, এটা খুন। একসাথে অনেকজন বলে উঠল, কি? তিনি চোখ বন্ধ করলেন। দীর্ঘক্ষণ চুপ থাকার পর তিনি কিছু বলতে যাবেন, সেই সময় রুহুলের বাবা হুট করে উঠে দাঁড়িয়ে বললেন, আপনি কি বলতে চান? ওকে কে খুন করেছে? হুজুর শান্তভাবে বললেন, আপনি এত উত্তেজিত হচ্ছেন কেন? আপনি খুন করেননি তো? সেখানে সকলে উপস্থিত বলতে লাগলো, কি কথা বলছে, অসম্ভব। হুজুর এবার সরাসরি তাকালেন রুহুলের দিকে। তারপর বললেন,
তুমি শিমুকে বিয়ে করবে বলে কথা দিয়েছিলে। এই কথা শুনে সবাই চমকে উঠল। রুহুল কথা বলল না, তার মুখ পাথরের মতো হয়ে গেছে। হুজুর বললেন, মেয়েটা বাঁচতে চেয়েছিল, বিশ্বাসঘাতক, চকলেটের সাথে তুমি বিষ মিশিয়েছ। রুহুলের বাবা তাকে বললেন, আপনি এসব জানলেন কি করে? হুজুর বললেন, আমি যদি ভুল বলে থাকি তাহলেও বলুক, সত্য যদি প্রকাশ না হবে ও কিন্তু আপনাদের ছাড়বে না। পুরো গ্রাম সেই দিন রাতে রুহুলদের বাড়ির উঠোনে জড়ো হয়ে গেছে। হুজুর বললেন, রুহুল, তুমি স্বীকার করো তুমি শিমুকে বিষ দিয়ে মেরেছ। রুহুল অস্বীকার করে। পুরো জায়গা থমথমে হয়ে ওঠে। রাত আনুমানিক তখন 12টা। হঠাৎ ঘন কুয়াশার ভেতর দিয়ে একটা শব্দ ভেসে এলো। ভিজে কাদার ওপর কারুর হেঁটে চলার শব্দ। হুজুর বলল, ও আসছে। রুহুল, তুমি প্রস্তুত হও, ও তোমাকে নিয়ে যাবে। রুহুল এই সময় দৌড় দিল সদর দরজার দিকে। উঠোন পেরিয়ে গভীর কুয়াশার ভেতর মুহূর্তের মধ্যে সে অদৃশ্য হয়ে যায়। আর কিছুক্ষণ পর দূর থেকে ভেসে আসে এক বীভৎস আর্তনাদ। গলাটা যে রুহুলের সেটা সবাই বুঝতে পেরেছিল। সবাই হুড়মুড় করে সেখানে দৌড়ে গিয়ে দেখল রুহুল ক্ষেতের মাঝখানে উপুর হয়ে পড়ে আছে, তার চোখ খোলা। হুজুর আস্তে আস্তে হেঁটে এসে বললেন, মেয়েটা তার খুনের প্রতিশোধ নিয়ে নিয়েছে। তিনি দূরে কুয়াশার দিকে তাকিয়ে বললেন, যাও মা, যাও, আর কাউকে বিরক্ত করো না, তোমার প্রতিশোধ তুমি নিয়ে নিয়েছ। রুহুল সেই দিন শিমুর ঘরে একটা চকলেট আর একটা চিঠি রেখে এসেছিল। সেই চিঠিতে লেখা ছিল, তার বিয়ের তোড়জোড় হচ্ছে ঠিকই, কিন্তু সে শিমুকে নিয়ে এখান থেকে পালিয়ে যাবে। শিমু চকলেট খেতে ভালোবাসত, তাই রুহুল সেই পদ্ধতিটাই নিয়েছিল যে চকলেটের সাথে বিষ মেশালে শিমু সেটা খেয়ে মারা যাবে। কামাল মামা এই ঘটনার এই ব্যাখ্যাই বার করেছিলেন যে সেই হুজুর পরলোকগামী প্রেতাত্মাদের সাথে সংযোগ স্থাপন করতে পারতেন এবং তিনি তার এই অলৌকিক ক্ষমতার মাধ্যমে শিমুর সাথে যোগ স্থাপন করে তার মৃত্যুর পেছনে যে কি রহস্য সেটা সবাইকে বলতে পেরেছিলেন। সেই রাতে রুহুলদের বাড়িতে যা ঘটে গেল সেটা কামাল মামার কাছে প্রচণ্ডই অদ্ভুত লেগেছিল, কিন্তু কামাল মামার কাছ থেকে পাওয়া এই ঘটনাটা আমি কোনো দিনও ভুলতে পারবো না, আর আশা করি তোমরাও ভুলতে পারবে না। প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম। অদ্ভুত একটা ঘটনা কিন্তু শুনলাম। যে ঘটনা পাঠিয়েছে তার নাম প্রকাশ করতে পারবো না, তবে এটা বলতে পারি যে একটা অদ্ভুত ঘটনা সে আমাদেরকে পাঠিয়েছে। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমাদের ঘটনাটা কেমন লেগেছে। তোমরা যদি এরকম ঘটনা আমাকে পাঠাতে চাও তাহলে পাঠিয়ে দিতে পারো আমাদের প্রেতপক্ষের অফিসিয়াল ইমেল আইডিতে pretpokho@gmail.com এ। ঘটনা পাঠাতে পারো আমাদের প্রেতপক্ষের ফেসবুক পেজ ইনবক্সে। আর সব থেকে সহজ উপায় হচ্ছে হোয়াটসঅ্যাপ করা। হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 9432129921। এখানে তোমরা ঘটনা টেক্সট বা ভয়েস করে পাঠিয়ে দিতে পারো। তবে ঘটনা পাঠাবার আগে একটা জিনিসই দেখে নেবে যে সেই সব ঘটনা যেন অন্য কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে তুলে নেওয়া বা কপি করে নেওয়া ঘটনা যেন না পাঠিয়ে দাও, কেননা কপিড কন্টেন্ট শোনালে কপিরাইট ক্লেম আসবে, আর কপিরাইট ক্লেম এলে আমাকে সেই ভিডিও বা সেই এপিসোড ডিলিট করে দিতে হবে। চলে যাব একটু শাউট আউটের দিকে। কমেন্ট করেছে নবনীতা দে, লিখেছে আজকের ঘটনাটা সত্যি অসাধারণ ছিল, তার উপরে তোমার ভয়েসে ঘটনাটা শোনা জাস্ট অন্য মাত্রা এনে দিয়েছে, থ্যাঙ্কস টু প্রেতপক্ষ। কমেন্ট করেছে অমিতা ঠাকুর। সুতপা নাগ লিখেছে এক কথায় অপূর্ব, উন্মেষের ঘটনা মানেই সুপারহিট। কমেন্ট করেছে রিজু হিয়ার লেজেন্ড, বুবুন ঘোষ, অশোক বিশ্বাস, মোনালিসা সিং কর, বাবাই দাস, ইরফান মিস্ত্রি, সুদেশনা সিনহা রয়, পাল বাবু আর স্বপ্না বাজল। এই সবকটা কমেন্টই এসছিল দেওর বৌদির অবৈধ প্রেম, বিয়ে, তারপর নির্মম খুনের পর বৌদির আত্মার প্রতিশোধের ঘটনা প্রেতপক্ষের 366 নম্বর এপিসোডকে উদ্দেশ্য করে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। ফিরে আসবো পরের সপ্তাহে নতুন কোনো ঘটনা নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো। লাভ ইউ অল, টাটা।